পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের পরেও আসামিরা আদালতে উপস্থিত না হন, তাহলে আদালত তাদের অনুপস্থিতিতে বিচারের রাস্তায় অগ্রসর হবেন। 7 দিনের মধ্যে হাজির না হলে পলাতক দেখিয়ে বিচার শুরু হবে শেখ হাসিনার, জানালো ট্রাইব্যুনাল। টিউলিপকে বাংলাদেশি হিসেবেই দুর্নীতির মামলার আসামি করেছে দুদক। তারেক ইউনূস বৈঠকে পূরণ হয়েছে জনপ্রত্যাশা, লন্ডন থেকে ফিরে আমির খসরু। সরকারের দায় মুক্তির কিছু ছিল না বললেন সালাউদ্দিন আহমদ। সংঘাত শুরুর পর ইসরায়েলের সবচেয়ে বড় হামলা ইরানের। তেল আবিব সহ বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্রের আঘাত। পারমাণবিক নিরস্ত্রীকরণ চুক্তি থেকে বের হচ্ছে তেহরান। ইরান ইসরায়েল যুদ্ধ শিল্পের জন্য নতুন চ্যালেঞ্জ, অভিমত নতুন বিজিএমইএ সভাপতির। জ্বালানি তেলের দাম বাড়লে ক্ষতিগ্রস্ত হবে পোশাক খাত। ঢাকায় জাতিসংঘ গুম সংক্রান্ত প্রতিনিধি দলের ব্যস্ত সময়ে আগামী মাসের মধ্যেই আইন করবে সরকার, জানালেন উপদেষ্টা। মেয়রের শপথ পড়ানোর আন্দোলনের মাঝে কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা কর্মচারীদের সঙ্গে ইশরাকের মতবিনিময়। ডেঙ্গু নিয়ন্ত্রণে শহর পরিষ্কার রাখার নির্দেশ। কুষ্টিয়ায় মাংস চুরির অভিযোগে নারী নির্যাতন, চুল কেটে হেনস্থা, সালিশ জরিমানার পর বাড়িতে লুটপাট, 3 অভিযুক্ত গ্রেপ্তার। যেটা শুনলাম আর কি, যে ফ্রিজ থেকে মাংস নিয়ে আসতেছিল কাপড়ের ভিতরে, তখন আর কি ওই করেছে তুমি মাংস চুরি করতেছে। দুটি গরু আর ছাগল 5টা। ওই ঘরে যায় ফ্রিজ নেছে, সেলাই মেশিন নেছে, 50 কেজি চাল নেছে। আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশে, সাথে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। মানবতা বিরোধী অপরাধের মামলার আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে খুঁজে পায়নি পুলিশ। তাই তাদের 24 জনের মধ্যে ট্রাইব্যুনালে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার শুনানি শেষে এই আদেশ দেন ট্রাইব্যুনাল। এরপরও যদি তাদের ট্রাইব্যুনালে হাজির করা না যায়, তাহলে আইন অনুযায়ী তাদের অনুপস্থিতিতেই বিচার প্রক্রিয়া চলবে বলে জানান চিফ প্রসিকিউটর। 1-2 নন, 1400-রও বেশি মানুষ হত্যার আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জুলাই অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধ মামলার মূল আসামি তিনি। 5 আগস্ট ভারতে পালিয়ে যাওয়ার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিচার প্রক্রিয়া শুরু হয়। গত 1 জুন শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, চৌধুরী আব্দুল্লাল মামুনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়। অভিযোগ আমলে নিয়ে পরবর্তী শুনানির জন্য 16 জানুয়ারি দিন ধার্য করেছিলেন ট্রাইব্যুনাল। পাশাপাশি নির্দেশ দেওয়া হয় 3 জনকে ট্রাইব্যুনালে হাজির করার। সে অনুযায়ী সোমবার পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। চিফ প্রসিকিউটর জানান, শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে খুঁজে পায়নি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সব শুনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 24 জুনের মধ্যে তাদের হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ দেন। গ্রেপ্তারি পরোয়ানার ব্যাপারে আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অর্থাৎ পুলিশ রিপোর্ট দিয়েছেন যে আসামি শেখ হাসিনা এবং আসামি আসাদুজ্জামান খান কামালের বাসায় বিভিন্ন সময় অভিযান পরিচালনা করে তাদেরকে সেখানে পাওয়া যায়নি। তারা রিপোর্ট দিয়েছেন আরও যে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম এবং পত্রপত্রিকার রিপোর্ট থেকে তারা জানতে পেরেছেন যে এই আসামিদ্বয় গ্রেপ্তার এড়ানোর জন্য বর্তমানে ভারতে পলাতক অবস্থায় রয়েছেন। তাদেরকে পরবর্তীতে গ্রেপ্তার করা সম্ভব হলে আদালতে সোপর্দ করবে। চিফ প্রসিকিউটর জানান, নির্ধারিত সময়ের মধ্যে তারা ট্রাইব্যুনালে হাজির না হলে আইন অনুযায়ী তাদের অনুপস্থিতিতেই চলবে বিচার কাজ। যদি এই পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের পরেও আসামিরা আদালতে উপস্থিত না হন, তাহলে আদালত তাদের অনুপস্থিতিতে বিচারের রাস্তায় অগ্রসর হবেন। সেটা আমাদের আইনে সুনির্দিষ্টভাবে বর্ণনা করা আছে। তারা যদি এই সময়ের মধ্যে উপস্থিত না হন, তাহলে আদালত আইন অনুযায়ী তার পরবর্তী কার্যধারা গ্রহণ করবেন এবং তাদের অনুপস্থিতিতেই বিচার কার্য পরিচালিত হবে। মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাকে 5টি অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। মাইনুল মারুফ, যমুনা নিউজ, ঢাকা।
টিউলিপ সিদ্দিক ব্রিটিশ এমপি হিসেবে নয়, বাংলাদেশি নাগরিকত্বের আড়ালে দুর্নীতির আশ্রয় নিয়েছেন। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান জাভেদ সহ কয়েকজনের সম্পদ জব্দের চিঠি দিয়েছে দুদক। সংস্থাটির চেয়ারম্যানের দাবি, পাচারকারীদের সাথে সমঝোতা করে অর্থ ফেরানোর কোনো সুযোগ নেই। যুক্তরাজ্যের আদালত থেকে অনুমতি মিললে পাচার হওয়া সম্পদ দেশে ফেরানো সম্ভব। আওয়ামী লীগ সরকারের ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদের যুক্তরাজ্য সহ বিভিন্ন স্থানে প্রায় ৬০০ বাড়ি ও ফ্ল্যাটের সন্ধান পায় দুদক। এর মধ্যে যুক্তরাজ্যের ৩৪৩টি বাড়ি, যার বাজার মূল্য ১,০২৫ কোটি টাকা। এছাড়াও ব্যাংকে ৩৫ কোটি টাকারও সন্ধান পায় সংস্থাটি। পট পরিবর্তনের পর এসব সম্পদ জব্দ করতে আদালতের মাধ্যমে আবেদন করে দুদক। সম্প্রতি যুক্তরাজ্যের যুক্তরাজ্য ন্যাশনাল ক্রাইমস এজেন্সি কিছু সম্পদ জব্দ করে। সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়ে দুদক চেয়ারম্যান বলেন, পাচার করা টাকায় সম্পদ গড়েছেন জাবেদের ভাই রনি সহ কয়েকজন। তাদের সম্পদ জব্দ করতে এবার চিঠি দিয়েছে দুদক। জাবেদ সাহেবের মোট ৫৮০টা বাড়ির আমরা সন্ধান পাই। এর মধ্যে ৩৪৩টা বাড়ি, যার আনুমানিক মূল্য বাংলাদেশি মুদ্রায় বলা যায় প্রায় ১,০২৫ কোটি টাকা। এইটা আমাদের জন্য এনসিএ ফ্রিজ করেছে। সংবাদ সম্মেলনে ব্রিটিশ এমপি টিউলিপ প্রসঙ্গেও কথা বলেন আব্দুল মোমেন। বাংলাদেশি নাগরিকত্বের আড়ালে মৎস্য খামার ট্যাক্স ফাইলে অস্বাভাবিক সম্পদের প্রমাণ পেয়েছে তারা। সেই দুর্নীতির দায় এড়াতে বারবার ব্রিটিশ নাগরিকত্বের পরিচয় ব্যবহার করছেন বলেও অভিযোগ দুদক চেয়ারম্যানের। তিনি যতই বলুন না কেন আমি ব্রিটিশ, আমরা যখন আমাদের কাগজপত্র দেখছি তাতে তো বাংলাদেশি মনে হচ্ছে। এখন যদি আপনি অবস্থার পরিপ্রেক্ষিতে নিজের সুবিধার জন্য কখনো ব্রিটিশ বলেন, কখনো বাংলাদেশি বলেন, এটা কি সমীচীন কিনা, এটা আমার মনে হয় আপনারা এটা ভালো বিবেচনা করবেন। যুক্তরাজ্য বাংলাদেশের সাবেক হাইকমিশনার সাইদা মোনা তাসনিম ও তার স্বামীর বিরুদ্ধে ২,০০০ কোটি টাকা পাচারের অভিযোগ অনুসন্ধান শুরু করেছে কমিশন। নাম সর্বস্ব ভুয়া প্রতিষ্ঠানের নামে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে আনুমানিক ২,০০০ কোটি টাকা আত্মসাৎপূর্বক বিদেশে পাচার করেন। আমরা এটা নিয়ে কাজ শুরু করেছি। পাচারকারীদের সাথে সমঝোতা করে অর্থ ফেরানোর কোনো সুযোগ নেই বলেও মন্তব্য করেন দুদক চেয়ারম্যান। নন কম্পাউন্ডেবল মামলাতে আমাদের সমঝোতা করার কোনো সুযোগ নেই। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। রমজানের আগে নির্বাচন করার সিদ্ধান্তে জনগণের প্রত্যাশা পূরণ হয়েছে। লন্ডন থেকে ঢাকায় ফিরে বললেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমদ সরকারকে লন্ডন বৈঠকে নেওয়ার সিদ্ধান্ত যথাযথ প্রক্রিয়ায় নির্বাচন কমিশনকে জানানোর পরামর্শ দিয়েছেন। এছাড়া দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে যুক্তরাজ্যের হাই কমিশনার সারা কোকের সঙ্গে বৈঠক করেছে বিএনপির একটি প্রতিনিধি দল। প্রধান উপদেষ্টার সাথে তারেক রহমানের বৈঠক শুরুর কয়েক ঘণ্টা আগে লন্ডনে যান বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। ৬ দিনে সেই সফর শেষে সোমবার ঢাকায় ফিরেন তিনি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে আমির খসরু জানান, লন্ডন বৈঠক সফল, সংস্কার প্রশ্নে ঐক্যমত হলে ১ মাসের বেশি সময় লাগবে না। জনগণের নির্বাচনের যে প্রত্যাশা ছিল সেটা পূরণ হয়েছে আমি মনে করি। সেদিক থেকে তো আমি মনে করি এটা সফল একটা আলোচনা হয়েছে। আমরা তো দ্রুততম সময়ে নির্বাচন সবসময় যেমন ডিসেম্বরের মধ্যে সম্ভব, সেটা ফেব্রুয়ারিতে গেলেও তেমন কোনো বড় সমস্যা তো না। যেখানে ঐক্যমত যতটুকু হবে ততটুকু সংস্কার হবে এবং বাকি অংশটা আমরা নির্বাচনের মাধ্যমে জাতির কাছে নিয়ে যেতে হবে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে নাগরিক ঐক্য। অনুষ্ঠানে বক্তারা লন্ডন বৈঠক সরকারের দায় মুক্তির সভা ছিল কিনা প্রশ্ন তোলেন। হ্যাঁ, কিছু কিছু সমালোচনা করা থাকতেই পারে, কিন্তু তারপরেও এটা যে একটা বরফ গলে ওই বরফ গলা পানি বইতে শুরু করেছে, এটাকে বইতে দিতে হবে, সামনে যেতে দিতে হবে। এবারকার সরকার লন্ডনে যে ৫,৫০০ হাজার মাইল পাড়ি দিয়ে তারা অগ্রিম এক ধরনের ইমিউনিটিও তারা চাইলেন কিনা সেটা আমি ভালো জানি না। যুগপৎ আন্দোলনের শরিকদের অভিযোগ অস্বীকার করে বর্তমান সরকারের বৈধতা আগামী সংসদের কাছে বলে মন্তব্য করেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমদ। না, কারো দায় মুক্তির বিষয়ে আমাদের কোনো আলোচনার প্রসঙ্গ ছিল না। কনস্টিটিউশনালি আপনাদের এই সরকারের রেটিফিকেশন লাগবে ইন দ্য নেক্সট পার্লামেন্ট, এটাও আপনারা মাথায় রাখবেন। লন্ডনের আলোচনার সূত্র ধরে যে সিদ্ধান্তটা হয়েছে সেটা খুব শিগগির ইলেকশন কমিশনে যথাযথ প্রক্রিয়ায় কমিউনিকেট করবেন বলে আশা করি, যাতে ইলেকশন কমিশন জনগণের সামনে বলতে পারে যে তারা সরকারের কাছ থেকে একটা পরামর্শমূলক বা নির্দেশনামূলক মেসেজ পেয়েছে।
সকালে গুলশানে যুক্তরাজ্যের হাইকমিশনার সারা কুকের সঙ্গে বৈঠক করে বিএনপির একটি প্রতিনিধি দল। দলটির মহাসচিবের নেতৃত্বে হওয়া বৈঠকে গুরুত্ব পায় বাংলাদেশের আগামী সংসদ নির্বাচন। বাংলাদেশে একটা গুণগত পরিবর্তন আনতে হবে এবং সেটা আনার জন্য কি প্রয়োজন? গণতন্ত্র প্রয়োজন এবং গণতান্ত্রিক যে প্রতিষ্ঠান সেগুলোকে আমাদের গঠন করতে হবে এবং সেগুলোকে পুনর্গঠন করতে হবে, শক্তিশালী করতে হবে, যাতে মানুষ তার গণতান্ত্রিক অধিকার এদেশে প্রয়োগ করতে পারে। সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে রাজধানীতে আরেক অনুষ্ঠানে বিএনপি নেতা জাহিদ হোসেন জনগণের প্রতি সরকারের কোনো দায়বদ্ধতা নেই বলে অভিযোগ করেন। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। তেহরানের আকাশসীমা পুরোপুরি নিয়ন্ত্রণে নেয়ার দাবি করেছে ইসরায়েল। দাবি, সর্বশেষ হামলায় ধ্বংস করা হয়েছে ইরানের মিসাইল লঞ্চারের 1/3। এর আগে দফায় দফায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে সংঘাত শুরুর পর সবচেয়ে কার্যকর হামলা চালায় ইরান। ধ্বংসযজ্ঞের মুখে তেল আবিব, হাইফা সহ গুরুত্বপূর্ণ ইসরায়েলি শহরগুলো। ক্ষতিগ্রস্ত হয়েছে ইসরায়েলের সবচেয়ে বড় তেল শোধনাগার। এক রাতেই প্রাণ গেছে আরও 8 জনের, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 24 জনে। অন্যদিকে ইসরায়েলি হামলায় এ পর্যন্ত 224 জনের প্রাণহানি হয়েছে ইরানে। টানা তৃতীয় রাতের মতো ইসরায়েল জুড়ে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান। প্রকম্পিত হচ্ছে মধ্য, উত্তর সহ বিভিন্ন শহর। নজিরবিহীন হামলায় ব্যাপক ধ্বংসের মুখে তেল আবিব এবং বন্দরনগরী হাইফা। সংঘাত শুরুর পর ইরানের এই হামলাকেই দেখা হচ্ছে সবচেয়ে কার্যকর জবাব হিসেবে। রোববার রাত থেকেই নতুন পরিসরে হামলা শুরু করে ইরান। রাজধানী তেল আবিব ছাড়াও এবার টার্গেট করা হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ হাইফা বন্দরকেও। ইরানে মিসাইল হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ইসরায়েলের সবচেয়ে বড় তেল শোধনাগার। ক্ষতিগ্রস্ত হয় গ্যাস পাইপলাইন এবং উৎপাদন ব্যবস্থা। তেল আবিবকে দাঁতভাঙা জবাব দিতে অপারেশন ট্রু প্রমিস 3 অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ইরান। ইরান জাতি ইসরায়েলের এই অপরাধের বিরুদ্ধে নীরব থাকবে না। আমাদের শক্তিশালী এবং ন্যায়সঙ্গত জবাবে তারা অনুতপ্ত হবে। শান্তি প্রতিষ্ঠায় ইরান সবসময়ই নিবেদিত, কিন্তু আগ্রাসনের চূড়ান্ত প্রতিক্রিয়া জানাতেও দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ তেহরান। এদিকে ইরানের আকাশসীমা পুরোপুরি নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে ইসরায়েল। রোববার রাত থেকেই রাজধানী তেহরান সহ সামরিক স্থাপনায় হামলা চালায় ইসরায়েল, যাতে ধ্বংস করা হয় ইরানের অন্তত 120টি মিসাইল লঞ্চার। এছাড়াও বেশ কয়েকটি অস্ত্রাগার এবং ক্ষেপণাস্ত্র ঘাঁটি ধ্বংসের দাবি তেল আবিবের। তেহরানের আকাশের পূর্ণ নিয়ন্ত্রণ অর্জন করেছি আমরা। তাদের সারফেস টু সারফেস মিসাইল লঞ্চারগুলো 1/3 ধ্বংস করেছি, যেগুলো থেকে কিছুক্ষণের মধ্যে হামলা শুরুর কথা ছিল। গত রাতে 20টিরও বেশি স্থানে আমাদের অভিযান চলেছে। ইসরায়েলের সাথে সংঘাতের জেরে তেহরান ছাড়তে শুরু করেছে আতঙ্কিত বাসিন্দারা। সড়কগুলোতে দেখা গেছে গাড়ির লম্বা লাইন। অনিক রহমান, যমুনা নিউজ। ইরানের মিসাইল হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ইসরায়েলের মার্কিন দূতাবাস। ভবনের ক্ষতির কথা নিশ্চিত করেছেন মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি। সোমবার তেহরানের ছোড়া মুহুর্মুহু ব্যালিস্টিক মিসাইল এসে আঘাত হানে তেল আবিবের মার্কিন দূতাবাসের কাছে। এতে কিছুটা ক্ষতিগ্রস্ত হয় স্থাপনাটি। দুদেশের পাল্টাপাল্টি হামলার পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে দূতাবাসের সব কার্যক্রম। বন্ধ রাখা হয়েছে মার্কিন কনসুলেটও। ইরানে ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন ইসলামিক রেভলিউশনারি গার্ডের গোয়েন্দা বিভাগের প্রধান মোহাম্মদ কাজেমি সহ আরও 2 কর্মকর্তা। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম নিশ্চিত করেছে তথ্যটি। রোববার ইসরায়েলের টার্গেট কিলিংয়ের শিকার হন তারা। মোহাম্মদ কাজেমির অবস্থান লক্ষ্য করে গোলা ছোড়ে ইসরায়েলিরা। হামলায় আরও মৃত্যু হয়েছে কাজেমির ঘনিষ্ঠ সহকারী 2 জেনারেল হাসান মোহাঘিক ও মোহসেন বাঘেরি। আইআরজিসির পাশাপাশি তাদের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। পারমাণবিক নিরস্ত্রীকরণ চুক্তি থেকে সরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে ইরান। এরই মধ্যে এই সংক্রান্ত একটি আইন প্রণয়ন করছে দেশটির পার্লামেন্ট, যা শিগগিরই উত্থাপন করা হবে সেখানে। ইসরায়েলের সাথে সংঘাতের মাঝে এমন বিস্ফোরক তথ্যটি জানালেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই। সোমবার বিষয়টি সরকারিভাবে নিশ্চিত করে ইরান। তবে এনপিটি চুক্তি থেকে বেরিয়ে গেলেও গণবিধ্বংসী মারণাস্ত্রের বিরুদ্ধে অবস্থান থাকবে তেহরানের বলে জানানো হয়। পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ এবং শান্তিপূর্ণ কর্মসূচি নিশ্চিতে 1968 সালে স্বাক্ষরিত হয় নন প্রলিফারেশন ট্রিটি এনপিটি, যা 1970 সালে কার্যকর হয়। ইরান ইসরায়েল যুদ্ধ শিল্পের জন্য নতুন চ্যালেঞ্জ। এর জেরে জ্বালানি তেলের দাম বাড়লে পোশাক খাতেও প্রভাব পড়বে।
এমন মন্তব্য করেছেন নতুন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান। জানান পোশাক খাতের আলাদা মন্ত্রণালয় নিশ্চিতে জোরালো চেষ্টা চালাবে তার বোর্ড। বিকেলে প্রশাসকের কাছ থেকে আনুষ্ঠানিক দায়িত্ব বুঝে নেন বিজিএমইএর সদ্য নির্বাচিত পরিচালকরা। সোমবার সকাল থেকেই বিজিএমইএ কমপ্লেক্সে উৎসব মুখর পরিবেশ। প্রশাসকের কাছ থেকে দায়িত্ব বুঝে নেবেন সংগঠনের নির্বাচিত নতুন সভাপতি। তাই আনুষ্ঠানিকতা শুরুর আগেই ফোরাম প্যানেল থেকে নির্বাচিত হওয়া পরিচালকদের শুভেচ্ছা জানালেন পোশাক খাতের শীর্ষ ব্যবসায়ীরা। আয়োজনে যোগ দেন প্রতিদ্বন্দ্বী প্যানেল সম্মিলিত পরিষদের সদস্যরাও। শুরুতেই সদ্য প্রয়াত বিজিএমইএ সাবেক সহসভাপতি আব্দুল্লাহিল রাকিবের স্মরণে 1 মিনিট নীরবতা পালন ও দোয়া করা হয়। এরপর মূল আয়োজনে গত কয়েক মাসে প্রশাসক হিসেবে নিজের অভিজ্ঞতা তুলে ধরেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন। বিজিএমইএর শুধু নির্বাচনের বাইরেও আমাদের অনেকগুলো বাস্তবতা আলোকে অনেক কঠিন সিদ্ধান্ত নিয়ে কাজ করতে হয়েছে। দলমত নির্বিশেষে সবকিছু ঊর্ধ্বে থেকে ভিন্ন মত থাকা সত্ত্বেও আমরা এক ঐক্যমত নিয়ে কাজ করতে পেরেছি। এরপরই ফুল দিয়ে অফিস বেয়ারার অর্থাৎ যারা সভাপতি, সিনিয়র সহসভাপতি ও সহসভাপতির দায়িত্ব পালন করবেন তাদের হাতে আনুষ্ঠানিক দায়িত্ব হস্তান্তর করেন প্রশাসক। একই সাথে বরণ করে নেওয়া হয় নতুন বোর্ডের পরিচালকদের। প্রথমবার প্রতিদ্বন্দ্বিতা করেই এবার ফোরাম প্যানেল থেকে ডিরেক্টর নির্বাচিত হন যমুনা গ্রুপের পরিচালক সুমাইয়া ইসলাম রোজালিন। এ সময় বিজিএমইএ নতুন নেতৃত্বকে বিপদে থাকা শিল্প উদ্যোক্তাদের পাশে থাকার আহ্বান জানান সাবেক সভাপতিরা। ডিরেক্টর যারা হয়েছেন সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আমি বিশেষ করে বলবো যে এই প্রথমবারের মতো একজন ম্যাডাম ভাইস প্রেসিডেন্ট হয়েছেন। যারা আমাদেরকে আজকে এই মসনদে বসাইয়েছেন অনেকেই আজকে নেই, বিদায় নিয়েছেন। এমনকি তাদের ফ্যাক্টরিও নেই, তাদের সন্তানেরা আছে, তাদের পরিবাররা আছে। তারা আমাদের পরিবারের অংশ, এটা যাতে আমরা সবসময় মনে রাখি। আনুষ্ঠানিক বক্তব্যে নতুন প্রেসিডেন্ট মাহমুদ হাসান খান বলেন, আগামীতে সংগঠন হিসেবে আরো স্বচ্ছ হবে বিজিএমইএ। চ্যালেঞ্জ প্রতিনিয়তই পরিবর্তন হয়। এই ইসরায়েল আর ইরানের যুদ্ধটা আমাদের জন্য একটা নতুন চ্যালেঞ্জ। কারণ হচ্ছে এর ফলে তেলের দাম বৃদ্ধি পেলে সেটার একটা রিকারিং এফেক্ট সবার উপর পড়বে এবং পোশাক শিল্প এর থেকে বাদ যাবে না। মার্কিন শুল্ক নিয়ে কাজ হচ্ছে, এটা যেন সহনীয় পর্যায়ে থাকে এবং যেটা বলে পারস্পরিক শুল্ক সেটা যেন আমাদের উপর আরোপ না হয়, সেটা নিয়ে আমরা কাজ করব। বিজিএমইএ নতুন পরিচালনা পর্ষদ দায়িত্ব পালন করবে আগামী 2 বছর। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। আগামী মাসের মধ্যে গুম প্রতিরোধ বিষয়ক আইন করা হবে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বলেন, আইনের আওতায় একটি শক্তিশালী কমিশন হবে। জাতিসংঘের মানবাধিকার কমিশনের গুম বিষয়ক কারিগরি কমিটির 2 সদস্যের সাথে বৈঠক শেষে সচিবালয়ে কথা বলেন তিনি। সরকারি কর্মচারী আইনের ব্যাপারে পুনর্বিবেচনার অবকাশ আছে বলেও মনে করেন আইন উপদেষ্টা। 4 দিনের সফরে ঢাকায় এসেছেন জাতিসংঘের মানবাধিকার কমিশনের গুম বিষয়ক ওয়ার্কিং গ্রুপের 2 সদস্য গ্রাজিলা বারানস্কা ও আনা লোরেনা ডেলগাদিলো পেরেজ। এটি তাদের প্রথম বাংলাদেশ সফর। সোমবার তারা বৈঠক করেন আইন উপদেষ্টার সাথে। পরে আসিফ নজরুল বলেন, গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির আগে সরকার গুম প্রতিরোধে আইন করতে চায়। আমাদের আশা করি আর কি আগামী 1 মাসের মধ্যে গুম বিষয়ক আইনটা এবং সিআরপিসির যে অ্যামেন্ডমেন্টটা সেটা হয়ে যাবে। লিগ্যাল এইডের যে অ্যামেন্ডমেন্টটা সেটা ইনশাআল্লাহ আগামী 2 সপ্তাহের মধ্যে হয়ে যাবে। আইন উপদেষ্টা জানান, জাতিসংঘের গুম বিষয়ক কমিটির ওয়ার্কিং গ্রুপ এর আগে দেশে আসতে চাইলেও আওয়ামী লীগ সরকার তা হতে দেয়নি। প্রথমবার দেশে এসেই গুম কমিশনের কিছু পদক্ষেপের প্রশংসা করেছেন ওয়ার্কিং গ্রুপের সদস্যরা। গুম প্রতিরোধ বিষয়ক আন্তর্জাতিক চুক্তি মেনে নিয়েছে বাংলাদেশ। ভুক্তভোগী পরিবারদের ডেথ সার্টিফিকেটের মতো মিসিং পারসন সার্টিফিকেট দেওয়ার ব্যাপারেও সরকার চিন্তা করছে। যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, যাদের আপনার ডেড বডিরও কোনো খোঁজ পাওয়া যায়নি, এরকম আর অনেক মানুষ রয়ে গেছেন। তো ওইটার ব্যাপারে ওনারা বলেছেন, আমাদের যে ওয়ার্কিং গ্রুপের একজন সদস্য ছিলেন মেক্সিকোতে, উনি কাজ করেছেন এগুলি নিয়ে। উনি বলেছিলেন একটা কমিশন অন সার্চ, শুধু তারা সার্চ করবে, এই ধরনের একটা কমিশনের বিধান আমরা আইনের মধ্যে ঢুকাতে পারি কিনা আমরা বলেছি আমরা অবশ্যই সেটা বিবেচনা করব। এছাড়াও সরকারি কর্মচারী আইন নিয়েও কথা বলেন তিনি। সরকার কোনো অসৎ উদ্দেশ্যে আইনটা করে নাই। এখন অসৎ উদ্দেশ্যে আইন না করা হলেও কোনো আইনের মধ্যে এমন বিধান থাকতে পারে যেটা এই আইনের যারা সাবজেক্ট তাদের কাছে মনে হতে পারে যে তারা বিড়ম্বনা, হয়রানির শিকার হতে পারে। সেটা আমরা স্বীকার করি যে এরকম সম্ভাবনা এই আইনের মধ্যে থাকতে পারে। এরপর জাতিসংঘের গুম বিষয়ক ওয়ার্কিং গ্রুপের 2 সদস্য যান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। সেখানে তারা বৈঠক করেন রাষ্ট্রপক্ষের আইনজীবীদের সাথে। তানফির মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। ভাই ছিলেন কুমিল্লার ব্রাহ্মণপাড়া বিএনপির স্থানীয় নেতা।
আর নিজে করতেন ছাত্রদল। শুধুমাত্র এই কারণেই ধরে নিয়ে নির্যাতন করে 2 চোখ তুলে নেয়ার অভিযোগ করেছেন কুমিল্লার গোলাম কিবরিয়া নামের ওই ছাত্রদল নেতা। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কুমিল্লার সাবেক এক সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান সহ 15 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তিনি। ট্রাইব্যুনালে সেই অভিযোগের বিস্তারিত জানাচ্ছেন মাইনুল মারুফ। মানুষ মারা যাওয়ার পরে অন্ধকার কবরে চলে যায়, কিন্তু আজকে আমি দুনিয়াতে বেঁচে থাকার পরও পৃথিবীটা আমার কাছে অন্ধকার। সজ্ঞানে থাকা একজন মানুষের চোখ তুলে নেওয়ার যন্ত্রণা কতটা নির্মম হতে পারে, আর সে চোখ হারিয়ে একজন মানুষের বেঁচে থাকাটা কি মৃত্যুর চেয়ে কম? 2016 সালের 21 জুলাই কুমিল্লার ব্রাহ্মণপাড়ার নিজ এলাকা থেকে তুলে নেওয়া হয় গোলাম কিবরিয়াকে। এরপর চলে তার উপর নির্মম নির্যাতন। আঙুল আর ছুরি দিয়ে এক পর্যায়ে তুলে নেওয়া হয় তার 2 চোখ। পুলিশে মাইর খাইছি বা ছাত্রলীগ মারছে, হুটহাট করে মাইর খাইছি, মাইর পড়ছে, ঢিল পড়ছে, পিটা পড়ছে গায়ে, কিন্তু আমাকে আমার চোখের পার চোখ রেখে আমার মতো একটা সুস্থ মানুষের চোখে ছুরিটা ঢুকাই দিয়ে একদম চোখটা আবার কি করছে, আঙ্গুল দিয়ে চোখটা টেনে ধরে ছুরি দিছে, দিয়ে চোখটা উপরে ফেলছে। ট্রাইব্যুনালে কিবরিয়ার অভিযোগ, চোখ তুলে নেওয়ার পর তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। প্রাণ বাঁচানোর চিকিৎসা শেষে এক মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে পাঠানো হয় কারাগারে। আমার মাকে বলতেছে বদিউজ্জামান ওসি, SI সুমনাদিত্য বলতেছে টাকা পয়সা লাগবে, টাকা পয়সা না দিলে আমার ক্রস ফায়ার দিবে, না হয় পিডাই আত্মা ব্যাংকে দিবে। বলে যে তোরে তো অন্ধ ছেলে দিছি, পরে তোর ছেলে লাশ দেবো তোরে। আমাকে না পেয়ে কিন্তু আমার ভাইয়ের উপরে তাদের একটা দৃষ্টি পড়ে। গুম করে নির্যাতনের সে ঘটনায় 15 জনকে জড়িত উল্লেখ করে ট্রাইব্যুনালে অভিযোগ করেছেন কিবরিয়া। অভিযুক্তরা কুমিল্লা 5 আসনের সাবেক সংসদ সদস্য MA জাহের ও তৎকালীন কুমিল্লা দক্ষিণ ছাত্রলীগের সভাপতি ও পরবর্তীতে উপজেলা চেয়ারম্যান আবু তৈয়ব অপিসহ 15 জন। আমার 2 চোখ তুলে নিয়ে সারা জীবনের জন্য আমাকে অন্ধ করে দিয়েছে, তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছি। অপহরণ ও নির্যাতনের ঘটনাকে মানবতা বিরোধী অপরাধ বলছেন ট্রাইব্যুনাল প্রসিকিউটর। জানান কিবরিয়ার এই অভিযোগ পাঠানো হবে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায়। যাকে নির্যাতনটা করা হলো তাকে নির্যাতনের একমাত্র কারণ যদি হয় যে সে তৎকালীন সরকারের বিরোধী কোনো রাজনৈতিক দল করে, বিএনপি, জামাত অথবা তৎকালীন অন্য কোনো রাজনৈতিক দলের সদস্য হওয়ার কারণেই কেবল তার উপরে এই নিপীড়নটি চালানো হয়েছে, তবে এটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের অধীন মানবতা বিরোধী অপরাধের পর্যায়ে পড়বে। কিবরিয়া হয়তো ফিরে পাবে না তার হারানো চোখ দুটো, তবে তার সাথে ঘটে যাওয়া লোমহর্ষক নির্যাতনের বিচার পাবেন এখন এই আশা কিবরিয়া ও তার পরিবারের। মাইনুল মারুফ, যমুনা নিউজ, ঢাকা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনে মেয়র হিসেবে বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কর্মচারীদের সাথে মতবিনিময় করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। এ সময় অনেকেই তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। অন্যদিকে নগর ভবনেই মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে আন্দোলন চলছে। মতবিনিময় সভায় ইশরাক বলেন, গেজেট প্রকাশের পরও রাজনৈতিক কারণে মেয়রের চেয়ারে তাকে বসতে দেওয়া হচ্ছে না। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাককে শপথ পড়ানো না পড়ানো নিয়ে টানাপোড়েন চলছে দীর্ঘদিন ধরে। শপথ পড়ানোর দাবিতে চলছে টানা আন্দোলন, কার্যত অচল দক্ষিণের নগর ভবন। এরই মধ্যে সোমবার নগর ভবনে বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কর্মচারীদের সাথে মতবিনিময় করেন বিএনপি নেতা ইশরাক হোসেন। ব্যানারে লেখা অনুষ্ঠানের প্রধান অতিথি ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন মাননীয় মেয়র। এ সময় মেয়র হিসেবে অনেকেই তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। ইশরাক বলেন, নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের পর থেকে ঢাকা দক্ষিণের প্রশাসক অবৈধ। আমি জনগণের ভোটে নির্বাচিত হয়েছি এবং আইনের মাধ্যমে, আদালতের মাধ্যমে আমার যে বর্তমান অবস্থান সেটাকে প্রতিষ্ঠা করেছি। এখানে অবৈধভাবে তারা প্রশাসক নিয়োগ দিয়ে তারা এখানে দুর্নীতিতে জড়িয়ে পড়েছিল। রাজনৈতিকভাবে তারা সিদ্ধান্ত নিয়েছে যে আমাকে বা বিএনপির প্রার্থীকে এখানে বসতে দেওয়া হবে না। এখানে তারা তাদের পছন্দসই প্রশাসককে বসাবে এবং সেই প্রশাসককে বসানোর মাধ্যমে আগামী জাতীয় নির্বাচনে তারা অবৈধ সুযোগ সুবিধা গ্রহণ করবে, এটি তাদের উদ্দেশ্য। আন্দোলনের সময় নগর ভবনের জরুরি সেবা কার্যক্রম চলমান ছিল দাবি করে ইশরাক বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে শহর পরিষ্কার রাখতে নির্দেশনা দেওয়া হয়েছে। ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা দিচ্ছে, যার কারণে আগামী দিনগুলা ঢাকা শহরকে নিরাপদ রাখার জন্য মশক নিধন নিয়ন্ত্রণ যে কর্মসূচি রয়েছে নগর ভবনের, সেটিকে বেগবান করার জন্য এবং সেটি যাতে চলমান থাকে
সেটি নিশ্চিত করার জন্য দপ্তরের যারা কর্মচারীরা রয়েছেন তাদের সাথে আমরা বৈঠক করছি। আগামী 2 দিন মেয়র হিসেবে অন্যান্য কর্মকর্তা ও ওয়ার্ড সচিবদের সাথে মতবিনিময় করবেন ইশরাক। জন্ম নিবন্ধন, মৃত্যু সার্টিফিকেট, ওয়ারিশ সার্টিফিকেট, নাগরিক সার্টিফিকেট, এই আবেদনগুলো ওয়ার্ড কার্যালয়ে ওয়ার্ড সচিবদের মাধ্যমে জমা নেওয়া হবে এবং পরবর্তীতে সেগুলোকে প্রক্রিয়া করে তাদেরকে দেওয়া হবে। মেয়র হিসেবে শপথের দাবিতে একদিকে আন্দোলন ও অন্যদিকে নাগরিক সেবা দেওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপির এই নেতা। 2020 সালের নির্বাচনের হিসেবে মেয়র পদের মেয়াদ শেষ হয়েছে গেল 15 মে। সরকারের পক্ষ থেকে কোনো ধরনের ভ্রুক্ষেপ করা হয় নাই, কোনো ধরনের যোগাযোগ করা হয় নাই। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতে সচিবালয়ে আবারও গণজমায়েত করেছে সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরাম। এ সময় গৃহায়ন মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেয় সংগঠনটি। সকালে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ সমাবেশে বক্তারা অধ্যাদেশ বাতিলের দাবি জানান। এই ব্যাপারে সরকার দ্রুত সাড়া না দিলে বিভাগীয় পর্যায়ে সম্মেলন করে আন্দোলনে সারা দেশে ছড়িয়ে দেওয়া হবে বলেও সতর্ক করেন সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরামের নেতারা। তাদের দাবি, এবার শুধু সরকারি কর্মচারীরা না, বিভিন্ন ক্যাডার সার্ভিসের কর্মচারীরাও আন্দোলনে নেমেছে। মঙ্গলবার সকাল 11টায় আবারও সচিবালয়ে বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেন তারা। এই প্রজ্ঞাপনে বলা আছে আমাদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করবে। আজ পর্যন্ত আমরা কেউ কোন নেতৃবৃন্দ কোন আলোচনার প্রস্তাব পাইনি। আপনারা কি পেয়েছেন কেউ? তাহলে প্রজ্ঞাপন জারির মধ্যেও তাদের লুকোচুরি আছে। অতীতের দিনে আমাদের থেকে যে সেবা পরিষেবাগুলো গ্রহণ করেছেন, সেই সেবা পরিষেবাগুলো কর্মচারী বান্ধব এবং সারা দেশের জনবান্ধব হিসাবে সেবা প্রদান করার সুযোগ প্রদান করবেন। কুষ্টিয়ার কুমারখালীতে মাংস চুরির অভিযোগে এক নারীকে শারীরিক নির্যাতন ও মাথার চুল কেটে দেওয়ার ঘটনায় চলছে তোলপাড়। ওই নারীর বাড়িঘরে ভাঙচুর, লুটপাটের ঘটনাও ঘটেছে। গ্রাম্য সালিশে আর্থিক জরিমানার পাশাপাশি কেড়ে নেওয়া হয়েছে গরু ছাগলও। এই নিয়ে দুই পক্ষকে থানায় ডেকে নেওয়া হলেও সেখানে হট্টগোল হয়। নির্যাতনের শিকার নারীর করা মামলায় গ্রেপ্তার করা হয়েছে 3 জনকে। প্রতিবেশীর বাড়ি থেকে মাংস চুরির অভিযোগে এক নারীকে এভাবেই ধরে নিয়ে যায় গ্রামের একদল মানুষ। মারধরের পাশাপাশি কেটে দেওয়া হয় মাথার চুল। ভুক্তভোগীর শরীরে ক্ষতচিহ্ন কিছুটা শুকালেও কাটেনি আতঙ্ক। গোষ্ঠটা হলে গা চুরি করে নিয়ে চলে যাচ্ছে, তাই কয়া এই কোথায় সব আছে, মানে না গোশ তো আমার ফ্রিজ ভরা, গোশ আমি কি করব, আমার বলে যে ধরতে হবে, ধরলাম, সমস্যা তো নাই। ও শাশুড়িরা রয়েছে, সবাই রয়েছে। অনেক ছেলে আমার নির্যাতন করেছে। প্রথমে বটি নিয়ে গেছে, ধারালো বটি নিয়ে যা কাটেছে, আমার গাও কাটেছে, কাটে নিয়ে তারপর বলছে কেচি নিয়ে এসে ও যে আমার চুল কেটে দিয়েছে। ঘটনা গেল মঙ্গলবারের কুষ্টিয়ার কুমারখালীতে। ওই বাড়িতে যমুনা টেলিভিশনের উপস্থিতি বুঝতে পেরে সেখানে ছুটে আসেন ঘটনার সময় উপস্থিত কয়েকজন। এই চুরির দায়ে ওনার একটা গরু ছাগল যা আছে এই সম্পদ নিয়ে তোমরা যদি এটা মীমাংসা করো আমি মীমাংসায় রাজি। তো উনি এগুলি বের করে দিয়ে এই মহিলার আমার কাছে বুঝে নিয়ে আসে আর মেম্বার, আমরা তার হাতে তুলে দিই, উনি এই পর্যন্ত বাড়ি আসে। পাশের বাড়ি রিপন, ওনার ঘর থেকে যেটা শুনলাম আর কি যে ফ্রিজ থেকে মাংস নিয়ে আসতেছিল কাপড়ের ভিতরে, তখন আর কি ওই করেছে তুমি মাংস চুরি করতেছে। ঘটনার রাতেই ভাঙচুর ও লুটপাট করা হয় ওই নারীর বাড়িঘরে। সালিশ বসিয়ে আর্থিক জরিমানার পাশাপাশি কেড়ে নেওয়া হয় গবাদি পশুও। উত্তেজনাকর পরিস্থিতি এড়াতে সালিশে রায় মেনে নেয় পরিবার। গরু খুলে নিয়ে গেল, ওই ঘরে যায় ফ্রিজ নেছে, সেলাই মেশিন নেছে, 50 কেজি চাল নেছে, 2টি গরু আর ছাগল আছে 5টা। মাঠের জমি নাকি ওই আমার ছেলের বলে নাকি রেন রাখা ছিল, ওই ধান ছিল, সে ধানগুলো সে কাটিয়ে নিয়ে গেছে। প্রকাশ্যে নারীকে এমন নির্যাতনের ঘটনায় ক্ষুব্ধ সচেতন মহল। একজন মানুষ চুরি করতে পারে, চুরি করলে তার চুল কাটতে হবে, চুরি করলে তার হাত পা বেঁধে গাছের সাথে নির্যাতন করতে হবে। এটা তো আজকে থেকে 200 বছর, 500 বছর, 1000 বছর আগে এই সমস্ত অন্ধকার যুগ ছিল। যারা আইন হাতে তুলে নিয়েছে তারা তো পুরোপুরি বেআইনি কাজ করছে। এ ঘটনায় থানায় মামলা করেন ভুক্তভোগী নারী। দুপক্ষকেই থানায় ডেকে নেয় পুলিশ। অভিযোগ, সেখানে এক পর্যায়ে পুলিশের উপর চড়াও হয় ওই নারীকে মারধরে অভিযুক্তরা। শুরু হয় হট্টগোল, আটক করা হয় অভিযুক্ত 3 নারীকে। মামলা প্রেক্ষিতে আমরা আসামি 3 জন যারা জড়িত, সরাসরি জড়িত, তাদেরকে গ্রেপ্তার করি। গ্রেপ্তারের সময় তারা স্থানীয় কিছু উচ্ছৃঙ্খল জনতা থানায় আসে মীমাংসার নামে।
এবং বিশৃঙ্খলা করে। এই ঘটনার পরে ওই পরিবারের সদস্যরা রয়েছেন নিরাপত্তাহীনতায়। তবে পুলিশ বলছে এ ধরনের কোনো ঘটনা ঘটলে কঠোর অবস্থানে যাবেন তারা। রুহুল আমিন বাবু, যমুনা নিউজ, কুষ্টিয়া। 3 দফা জানাজা শেষে সর্বস্তরের মানুষের শ্রদ্ধায় সিক্ত হলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও গণফোরাম সভাপতি মোস্তফা মহসিন মন্টু। জেলা প্রশাসনের পক্ষ থেকে দেয়া হয় গার্ড অব অনার। কেন্দ্রীয় শহীদ মিনারে শেষবার তার প্রতি শ্রদ্ধা জানালেন দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী, বিভিন্ন দলের নেতাকর্মী ও স্বজনরা। রোববার বিকেলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন 69-এর গণ অভ্যুত্থান থেকে 71-এর মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ঢাকা জেলা গেরিলা বাহিনীর প্রধান মোস্তফা মহসিন মন্টু। রোববার রাতে ও সোমবার সকালে 2 দফা জানাজা শেষে তার তৃতীয় জানাজা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে। পরে সর্বস্তরের শ্রদ্ধার জন্য তার মরদেহ নেওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে জেলা প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার দেয়া হয় মুক্তিযুদ্ধের এই অন্যতম সংগঠককে। পরে একে একে শ্রদ্ধা জানান তার স্বজন, রাজনৈতিক সহকর্মী ও সমাজের বিশিষ্টজনরা। শ্রদ্ধা জানান মোস্তফা মহসিন মন্টুর বন্ধু ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণফোরামের প্রতিষ্ঠাতা ডক্টর কামাল হোসেন বলেন, আপোষহীন ছিলেন মোস্তফা মহসিন মন্টু, তাই ছেড়েছিলেন আওয়ামী রাজনীতি। তিনি ছিলেন আপাতমস্তক একজন গণতান্ত্রিক নেতা, গণতন্ত্রে বিশ্বাস করতেন, যে নীতির সঙ্গে তিনি যে কখনো আপোষ করেন, যে কারণেই আওয়ামী লীগ ছেড়ে তিনি বেরিয়ে যাওয়ার পরে তিনি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এখানে কাজ করছেন। মন্টু তো আমাদের দলের সবচেয়ে শেষে বহুদিন ধরে উনি নেতৃত্ব দিয়েছেন এবং শেষ পর্যন্ত উনি মানে মৃত্যু পর্যন্ত নেতৃত্ব দিয়ে গেছেন। শ্রদ্ধা জানাতে আসেন বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। বলেন, মোস্তফা মহসিন ছিলেন অনুকরণীয়, অনুসরণীয়। তরুণ বয়স থেকেই তিনি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে 60-এর দশকের শেষ দিকে উত্তাল ছাত্র আন্দোলন ছিল, সেই সময় ছাত্র আন্দোলনেও তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। মন্টু ভাই ছিলেন বলা যায় যে একটা সাহসের প্রতীক। যে কোনো জায়গায় ওনাকে আমরা ডাকলে, বিশেষ করে সাহসের জায়গায় মন্টু ভাইকে আমরা সবসময় খুবই প্রম্পট পেয়েছি। মন্টু ভাই, খসরু ভাই এবং তার যে দলবল সঙ্গে যারা ছিল তাদেরকে বাদ দিয়ে 69-এর আন্দোলন সফল হবে, এটা আসলে এই ইতিহাসে কল্পনা করা যায় না। মোস্তফা মন্টুর প্রতি মানুষের শ্রদ্ধা দেখে আবেগাপ্লুত হয়ে পড়ে তার পরিবার। ছেলেমেয়েরা জানালেন, তিনি রাজনীতি করেছেন মানুষের জন্য, দেশের জন্য। সবাই বাবাকে জানে তার কাজের ব্যাপারে, তার পলিটিক্সে কি করে গিয়েছে, দেশের জন্য কি করেছে সে। আলহামদুলিল্লাহ, আমার বাবা অনেক ভালো একজন লোক ছিল, দেশের জন্য অনেক করেছে। আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন। কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের জন্য মরদেহ নেওয়া হয় বনানী কবরস্থানে। তানভীর সিদ্দিক টিপু, যমুনা নিউজ, ঢাকা। এবারের ঈদুল আজহায় 379টি সড়ক দুর্ঘটনায় 390 জন নিহত হয়েছে, আহত হয়েছে 1182 জন। বিগত ঈদের তুলনায় এবার সড়ক দুর্ঘটনা বেড়েছে 22% আর আহতের সংখ্যা বেড়েছে 55%। ঈদ পরবর্তী সংবাদ সম্মেলনে এই তথ্য জানান যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান। রেলপথে এবার 25টি দুর্ঘটনায় 25 জন নিহত, 12 জন আহত হয়। আর নৌপথে 11টি দুর্ঘটনায় 12 জন নিহত আর 6 জন নিখোঁজ হয়। সড়ক, রেল, নৌপথে সব মিলিয়ে 415টি দুর্ঘটনায় 427 জন নিহত, 1194 জন আহত হয় বলে জানান যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব। দুর্ঘটনার শীর্ষে রয়েছে মোটরসাইকেল, যেখানে 134টি মোটরসাইকেল দুর্ঘটনায় 147 জন নিহত, 148 জন আহত হয়েছে। দুর্ঘটনা এড়াতে ঈদের যাতায়াত নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা দরকার বলে জানায় যাত্রী কল্যাণ সমিতি। ঈদের আগে ঈদের ছুটি কম থাকায় একসাথে বেশি মানুষ রাস্তায় নামার কারণে মানুষের যাতায়াতের ভোগান্তি, দীর্ঘ যানজটে আটকে পড়া, কাউন্টারগুলোতে চরম ভিড় এবং সড়কে বেপরোয়া যানবাহনের কারণে দুর্ঘটনা বেড়েছে। পবিত্র ঈদুল আজহায় সারা দেশে 379টি সড়ক দুর্ঘটনায় 390 জন নিহত হয়েছে, 1182 জন আহত হয়েছেন।
দুই জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে 4 জনের। এর মধ্যে কক্সবাজারের রামুতে কাভার্ড ভ্যান ও বাসের সংঘর্ষে মারা গেছে বাবা ছেলে সহ 3 জন। সকালে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের জিটি রাস্তা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, চট্টগ্রামগামী পূরবী বাসের সাথে কক্সবাজারগামী একটি কাভার্ড ভ্যানের সংঘর্ষ হয়। এ সময় বাসটি সড়ক থেকে ছিটকে খাদে পড়ে যায়। ঘটনাস্থলে মারা যান বাসের 3 যাত্রী। তারা হলেন হাবিবুল্লাহ, তার শিশু সন্তান রিয়াদ ও রিমঝিম বড়ুয়া নামে একজন। আহত কয়েকজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। এদিকে কুষ্টিয়া সদরে বাস ও ট্রাকের সংঘর্ষে মারা গেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। নিহত রাশিদুল ইসলাম আরবি ভাষা সাহিত্য বিভাগের 18-19 শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। মধ্য আফ্রিকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ বিমান বাহিনীর 195 জন সদস্য। সকালে বাহিনী সদর দপ্তরে এই মিশনের বিভিন্ন দিক তুলে ধরে নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। এ সময় কন্টিনজেন্ট সদস্যদের পেশাদারিত্ব, সততা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান বিমান বাহিনী প্রধান। অনুষ্ঠান শেষে মিশনের সফলতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়। আগামী 19 জুন শান্তিরক্ষী কন্টিনজেন্টটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মধ্য আফ্রিকার উদ্দেশ্যে রওনা দেবে। বিভ্রান্ত ইসরায়েলের বহুস্তর বিশিষ্ট প্রতিরক্ষা ব্যবস্থা। আত্মঘাতী হয়ে একে অপরের বিরুদ্ধে কাজ করছে অ্যারো, ডেভিড স্লিং এর মতো ডিফেন্স সিস্টেম। অপারেশন ট্রু প্রমিস 3 পরিচালনায় এমনই অভিনব কৌশল ব্যবহার করছে ইরান, যাকে আখ্যা দেওয়া হয়েছে নিউ অ্যাটাক মেথড নামে। কি সেই জাদুকরী মেথড যা ধোঁকা দিচ্ছে ইসরায়েলি ডিফেন্স সিস্টেমকে? এখনই বিস্তারিত জানাতে চায় না তেহরান। অপারেশন রাইজিং লায়ন শুরুর আগে ইসরায়েল কি ভেবেছিল ইটের জবাবে এভাবে মিলবে পাটকেল? ইরানের হামলায় নাজেহাল বিশ্বের অন্যতম সেরা প্রতিরক্ষা ব্যবস্থা। কোন জাদু বলে ইসরায়েলকে কুপকাত করছে ইরান? পাচ্ছে প্রত্যাশার চেয়েও বেশি সাফল্য। নতুন এক মেথডের কথা প্রকাশ করেছে ইরানের রেভলিউশনারি গার্ডস। এক বিবৃতিতে জানিয়েছে, আইআরজিসির নতুন কৌশলে আত্মঘাতী ভূমিকা পালন করছে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা। বহু স্তর বিশিষ্ট ডিফেন্স সিস্টেমগুলো কাজ করছে একটি অপরটির বিরুদ্ধে। আইআরজিসির বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্র ও পশ্চিমা শক্তিগুলোর অনবরত সমর্থন আর সর্বাধুনিক অস্ত্র প্রতিরক্ষা প্রযুক্তি ঠেকিয়ে ইসরায়েলের বিরুদ্ধে অভিযানে সর্বোচ্চ সাফল্য পাচ্ছে তেহরান। ইসরায়েল অবশ্য বলছে, পাল্টা হামলার কথা জেনেই অভিযানে নেমেছে তারা। তবে এতটা বাধার মুখে পড়তে হবে হয়তো ভাবতে পারেনি। ডরথি তাসরিন, যমুনা নিউজ। এই ছিল আজকে সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।